যা প্রমাণ আছে, মোর দেন এনাফ আজীবন জেল খাটানো। শুধুমাত্র বেঁচে আছে আইফোনের ফেস টাইম কলে। আদালত বলে দিয়েছে এটা বেআইনি কাজ। তাহলে এবার বলুন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি গোটা ক্যাবিনেট বসে যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করেছিলেন, অতিরিক্ত শূন্য পদ, বলুন পদত্যাগ করবেন কি করবেন না? এবার তো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে ক্ষমা চেয়ে ওনার পদত্যাগ করা। লোকে বলছে বাবা এবার ক্ষান্ত দাও। উনি বলছিলেন আমরা জীবন থাকতে এসআইআর হবে না। উনি কি জীবন্ত আছেন না মরে গেছেন? সরি, আমি ওনার দীর্ঘায়ু কামনা করি। আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু হওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়, তার কারণ ওনাকে দীর্ঘদিন জেলে থাকতে হবে। আপনাদের মুখে কালি দিয়ে কার্যত পোস্ট করছে সব সোশ্যাল মিডিয়ায়। এখনো পর্যন্ত কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনার পরে এর পরে নাম উঠে এসছে কিছু। প্রসিড হবে কি হবে না আমরা কি ছাড়বো না? ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন তারাই তো এই চেম্বারে অ্যাটাক করেছিল। তাদের ছবি তাদের সঙ্গে দেখা গেছে কুণাল ঘোষের সঙ্গে। কুণাল ঘোষ তাদের পাঠিয়েছিল পরিষ্কার। সজল ঘোষের পুজো আটকানো যায় না। বা যদি কেউ মসজিদ তৈরি করতে চান তার মসজিদও আটকানো যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ধর্মকে ইউজ করেছেন, ধর্মকে ব্যবহার করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করেছেন, সেটা অন্য কোন মুখ্যমন্ত্রী করেন। এটা দুর্ভাগ্য। পশ্চিম ভালো ভালো প্রপার্টি ওনার পাড়ায়, মানে ও একটা ওয়াক অফ প্রপার্টি রয়েছে এবং সেটা বিরাট বড়। টিপু সুলতান পরিবারের কবরস্থান বিরাট বড় এবং 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 কয়েক হাজার কোটি টাকার মূল্য হবে। সে প্রথমে দখলদার বসেছে, এবার মোটামুটি সরকারের করে নিতে পারলে সেটা কোনোভাবে বেহাত কোন একটা কোম্পানিকে বিক্রি করে দেবে, সেখান থেকে কাটমানি নেবে। রীতিমতো দেখা যাচ্ছে মসজিদের ক্ষেত্রেও বাধা। হুমায়ুন কবির মসজিদ নির্মাণ করবেন, সেজন্য আগে ভাগে ফিরহাদ হাকিম তাকে বহিষ্কার করছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই বলছেন সংখ্যালঘুকে দিয়ে সংখ্যালঘু বহিষ্কার। আমার সঙ্গে রয়েছেন ফিরদৌস শামীম, কথা বলবো। বলি মসজিদ হচ্ছে, সেখানে বাধা দেওয়া কার্যত নাকি মসজিদ করলে ধর্মান্ধতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ফিরহাদ হাকিম সেই যুক্তি খাড়া করে কার্যত বহিষ্কার করেছেন হুমায়ুন কবিরকে। কি বলবেন? দেখুন, ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র অর্থ এই নয় যে ভারতবর্ষের প্রতিটি নাগরিক ধর্মহীন হয়ে যাবে। দেখুন, একজনের যেমন ধর্মে বিশ্বাস না থাকতে পারে, সেরকম আরেকজনের ধর্মে বিশ্বাস থাকতে পারে। ফলে তিনি তার ধর্ম বিশ্বাস থেকে তিনি মসজিদ তৈরি করতে পারেন, মন্দির তৈরি করতে পারেন, পুজো করতে পারেন। সজল ঘোষের পুজো আটকানো যায় না। বা যদি কেউ মসজিদ তৈরি করতে চান তার মসজিদও আটকানো যায় না। আর দ্বিতীয় আর একটা কথা বলে, আমি কয়েকদিন থেকেই দেখছি এবং শুনছি যে বাবরি মসজিদ নিয়ে বিতর্ক হচ্ছে। দেখুন, মসজিদ কারোর নামে হয় না। বাবরিও হয় না, হুমায়ুনও হয় না, আকবরও হয় না। মসজিদ হয়, আমার যে আন্ডারস্ট্যান্ডিং ধর্মের, সেটা হচ্ছে আল্লাহ, আল্লাহর নামের মসজিদ হয়। এবার সে কে কার উদ্দেশ্যে করবে, কেউ হয়তো 5 টাকা দিতে পারে, 5 টাকা তার একদম। ফলে কোনো মসজিদই কার বাবরিও হয় না, হুমায়ুনিও হয় না, আকবরীয় হয় না। সেটা সাধারণ লোকের মুখে হতে পারে। তো না, কারণ হচ্ছে দেখুন, দুটো ধর্মের বিশ্বাসের মধ্যে, ধরুন ইসলাম ধর্ম এবং হিন্দু ধর্ম বিশ্বাসের মধ্যে তো একটা পার্থক্য রয়েছে। কি পার্থক্য? ইসলামে আল্লাহ হচ্ছে একমাত্র উপাস্য। আবার হিন্দু ধর্ম মতে দেবতা, অনেক দেবতা আছে। ফলে সেক্ষেত্রে কিন্তু মন্দিরের ক্ষেত্রে, যেমন ধরুন শিব মন্দির একটা আলাদা মন্দির, বা অন্য একটা মন্দির শনি মন্দির আলাদা মন্দির। কিন্তু মুসলিমদের ক্ষেত্রে শিব মন্দির বা শনি মন্দিরের মতো বিষয় না। মুসলিমদের ক্ষেত্রে সকলে, মানে আল্লাহর যে ঘর, সেটা কিন্তু সকলের জন্য। মসজিদ কিন্তু আল্লাহরই ঘর শুধুমাত্র, সেটা কারোর নামে হয় না। মানে এটা একটা ভ্রান্ত ধারণা হতে পারে অনেকের মধ্যে। আমি দেখছি ভ্রান্ত ধারণা অনেকেই, মানে উভয় ধর্মের মানুষ বা ধর্ম ব্যবসায়ীরা, হ্যাঁ হ্যাঁ, ইচ্ছাকৃত ভাবে এটা তৈরি করছেন। এটা ধর্ম ব্যবসায়ীরাও করছেন, অ্যাজ ওয়েল অ্যাজ রাজনৈতিক কারবারিরাও করছেন। মানে বিশেষ করে যারা রাজনীতিকে কমার্শিয়াল পারপাসে ইউজ করেন, মানে সেটা ওই ফিরহাদ হাকিমের মতো মানুষরাও হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় তো অবশ্যই। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির বানাচ্ছেন তো কোনো অসুবিধা নেই। এবার কেন মন্দির বানাচ্ছেন? ও আগে ওই মাথায় হিজাব পরে গিয়ে ওখানে গিয়ে ইফতারি করেছেন। হ্যাঁ, ঠিক আছে। দেখুন, কাউকে সেকুলার হওয়ার জন্য রবীন্দ্রনাথের পরে নজরুল বলতে হয় না, আর কাউকে সেকুলার হওয়ার জন্য হিন্দুর পরে মুসলমান বলতে হয় না। সেকুলার আপনার বিহেভিয়ারাল প্যাটার্ন থেকে উঠে আসে। দেখুন, এর আগে তো পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে সে বিধানচন্দ্র রায় ছিলেন, জ্যোতি বসু ছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন,
আপনি যতগুলো মুখ্য সিদ্ধার্থ শঙ্কর রায়, দেখুন সিদ্ধার্থ শঙ্কর রায় সম্পর্কে অনেকের অনেক অভিযোগ থাকতে পারে, কিন্তু সিদ্ধার্থ শঙ্কর রায় কোনোদিন রেড রোডে এসে মাথায় টুপি পরে, হ্যাঁ, তোষণ করছেন এ কথা কেউ বলবে না। অনেক অভিযোগ আছে। পশ্চিমবঙ্গের কোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ধর্মকে ইউজ করেছেন, ধর্মকে ব্যবহার করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করেছেন, সেটা অন্য কোন মুখ্যমন্ত্রী করেন। এটা দুর্ভাগ্য। পশ্চিম সংখ্যালঘুদের দেখুন, সংখ্যালঘুদের সব থেকে বেশি বিপদে ফেলেছেন তো এই ওয়াকফে। 5 তারিখ আমি এরপরে ওবিসিতে আসছি। 5 তারিখ লাস্ট ডেট। প্রথমে এতদিন ধরে সময় ছিল, 5 মাস প্রায় সময় ছিল অমিত পোর্টালে। প্রথমে ওয়াকফ মানবো না এই বলে এদিকে সব বাড় খাওয়ালেন, দিয়ে বললেন ওয়াকফে কোনো সম্পত্তি ওই উমিদ পোর্টালে তুলতে হবে না। আজকে বলছেন তুলে দিতে 1 সপ্তাহ যখন সময়। আসলে উনি চাইলেন কি, উনি ওনার একটা ট্রিক্স খেলেছেন। কি ট্রিক? উনি দেখেছেন যদি এই উমিদ পোর্টালে না ওঠে সম্পদগুলো সব সরকারি সম্পদ হয়ে যাবে। এবার সরকারি সম্পদ করে উনি ওটাকে তো মানে কর্পোরেটের সাথে তখন ডিল লাগাবে। আচ্ছা ঠিক আছে, ওই বড় বাজারের ওই প্রপার্টি ভালো ভালো প্রপার্টি ওনার পাড়ায়, মানে ও একটা ওয়াকফ প্রপার্টি রয়েছে এবং সেটা বিরাট বড়, টিপু সুলতান পরিবারের কবরস্থান, বিরাট বড় এবং 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 কয়েক হাজার কোটি টাকার তার মূল্য হবে। সে প্রথম দখলদার বসেছে, এবার মোটামুটি সরকারের করে নিতে পারলে সেটা কোনোভাবে বেহাত কোনো একটা কোম্পানিকে বিক্রি করে দেবে, সেখান থেকে কাঠ মানিয়ে নেবে। জীবন থাকতে কিছু হতে দেবো না। উদ্দেশ্য খুব পরিষ্কার। উনি ওই তো বলেন, প্রথমে বলেন আমার জীবন থাকতে কারো চাকরি যাবে না, চুরি করে ফলে তাদের চাকরি চলে যায়। এই যত যা হচ্ছে ওনার জীবন থাকতেই লোকের যত অসুবিধা হবে। লোকে বলছে বাবা এবার ক্ষান্ত দাও, উনি বলছিলেন আমার জীবন থাকতে এসআইআর হবে না। উনি কি জীবন্ত আছেন না মরে গেছেন? সরি, আমি ওনার দীর্ঘায়ু কামনা করি। হ্যাঁ, আমি বলছি যে তিনি রাজনৈতিক ভাবে জীবন্ত আছেন না মরে গেছেন। দেখুন আমি মানে অত্যন্ত দুর্ভাগ্যজনক যে নিজের জীবন আমি মরে যাব, জ্যান্ত থাকবো, এর সঙ্গে রাজনীতির কি সম্পর্ক? দেখুন দুর্ভাগ্য, উনি মানে নিজেকে রাজনীতির জন্য এতটা নিচে নামাচ্ছেন। দেখুন সকলেই, ফলে ওনার দীর্ঘায়ু কামনা করি, কারণ ওনাকে দীর্ঘদিন জেলে থাকতে কি হবে। বলছেন? উনি বলছেন আমি চেয়েছিলাম বলে চাকরিটা বেঁচেছে, আর আপনি এই কথা বলছেন। উনি বোধহয় জানেন না, আপনাকে আমি চাইলে আমি দেখিয়েও দিতে পারি। সোমেন নন্দীর মামলায় এই প্রাথমিকে সিবিআই এর ইডি তদন্ত হয়েছে। এটা প্রিয়াঙ্কা নস্করের মামলা। এখানে কোথাও বলে দেয়নি যে না সিবিআই এর ইডি সোমেন নন্দীর ম্যাটারে যা চলছে তা স্টপ। অন্যান্য রিট পিটিশন বর্তমানে কলকাতা হাইকোর্টের সামনে 250-র উপর রিট। আপনাকে ম্যাটার ধরে ধরে আমি দেখিয়ে দেবো, তার থেকে লেস মেরিটাস ক্যান্ডিডেট 2016 সালে চাকরি পেয়েছে। ও আজ না হয় কাল চাকরি যাবে। তাদের প্রত্যেক কটা যে কটা চ্যালেঞ্জ। উনি কি মানে রায় লিখেছেন? উনি কে? এগুলো কিন্তু জুডিশিয়ারিকে ডিমিন করা। উনি কে? রায়দান করেছে কলকাতা হাইকোর্ট মনে করেছে অ্যাপটিটিউড টেস্টের পয়েন্টে এই রায়দান হয়েছে। অন্যান্য সমস্ত পয়েন্ট ওপেন আছে। সমস্ত রিট পিটিশন আপনি দেখবেন, মানে একদম আপনাকে আমি দেখিয়েও দিতে পারি। উনি রায়টা হয়তো সম্ভবত পড়ার সুযোগ পাননি। হ্যাঁ, মানে পড়ার সুযোগ পাননি। 183, প্যারা 183। ফলে সেক্ষেত্রে একদম বলাই আছে রিট পিটিশন ফাইল কন্টেন্ডিং দ্যাট ক্যান্ডিডেট সিকিউরিং লেস মার্কস had been appointed are still pending. Writ petition file contending that applicants having DLED and B.Ed qualification ought to have been given preference more so when they emerged to be successful in TET 2014 are also pending. Such challenges would be open for consideration in the pending proceedings. আশা করি এর বাংলা তর্জমা বুঝেন। সেগুলোর উপর ডিপেন্ড করবে। এখনো মানে কলকাতা হাইকোর্টের সামনে মোর দ্যান 250 রিট পিটিশন পেন্ডিং। আপনারা রাজনৈতিক কারবারিদের আপনাদের মুখ পড়লো, আপনারা চাকরি খাওয়ার সবসময় জানেনই না। ফোর্থ সাপ্লিমেন্টারি চার্জশিট আমার করা মামলা, সোমেন নন্দীর মামলা, ফোর্থ সাপ্লিমেন্টারি চার্জশিট বলছে, এবং সেখানে এই কালীঘাটের কাকুর কণ্ঠ এটা কোথায় এসছে? এই প্রাথমিকের সোমেন নন্দীর মামলায়। উনি জানেন না, উনি ভুল বলছেন, ভ্রান্ত বলছেন। সিবিআই ইডি তদন্ত হচ্ছে। এখনো পর্যন্ত কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনার পরে এর পরে নাম উঠে এসছে কিছু। প্রসিড হবে কি হবে না আমরা কি ছাড়বো না?
সমস্তটাই দেখবো। আমি আমি অবভিয়াসলি আমি যদি স্যাটিসফাইড না হই যে না আমি এই ইনভেস্টিগেশনে স্যাটিসফাইড নয়, ডিফ্যাক্টো কমপ্লেনেন্টের হয়ে দাঁড়িয়ে বলবো যে না রাজীব আমি স্যাটিসফাইড না। জানেন না, ঘুঘু দেখেছেন, আপনাদের সব পথ বন্ধ, তার মানে ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফার্ম দেখেন। আপনাদের সব পথ বন্ধ হয়নি তার সব পথ কেন, কোনো মানে আমাদের একটা রিট পিটিশনের টাচ হয়নি, উনি জানেনই না। একটা রিট পিটিশন, অল রিট পিটিশন সব পেন্ডিং। এবং মূল যে রায় সিবিআই ইডির তদন্ত, সেই রায় মেনে ওনাদেরকে এই তদন্ত প্রক্রিয়া চালাতে হবে, কমপ্লিট করতে হবে, তারপরে বিচার হবে। আমি বলছি কুণাল ঘোষ একটা ভিডিও বঙ্গ টিভির আপনি নিশ্চয়ই দেখেছেন, তার পেজে আপলোড করেছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে রায়ের সমালোচনা করছে, তাহলে এর বিরুদ্ধে কেন মামলা হবে না? কুণাল ঘোষ আগে ওই জবাব দেখে ওই ইয়েতে চলেছে, ওই সুপার নিউমেরিক পোস্ট দেখবেন অলরেডি হেরে গেছে। মানে আমাদের যে কন্টেনশন যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশন ভুল ছিল, সেটা আদালতে আপহেল্ড হয়েছে। তারাই তো এই যে ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন, তারাই তো এই চেম্বারে অ্যাটাক করেছিল। তাদের ছবি তাদের সঙ্গে দেখা গেছে, কুণাল ঘোষের সঙ্গে। কুণাল ঘোষ তাদের পাঠিয়েছিল, পরিষ্কার কন্টেম্প প্রসিডিংস চলছে। এই আমার চেম্বারের নিচেই হুজ্জুতি করতে এসেছিল। আমি বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে। কেন বলেছিলাম? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছিল যে আদালতে মামলা আছে, এর মামলার কি পরিণতি হবে। এই যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশন, এই ডিসিশনটা কাদের ডিসিশন? গোটা ক্যাবিনেটের ডিসিশন। ক্যাবিনেটের ডিসিশন অনুযায়ী পরবর্তী নোটিশ হয়েছে। নোটিশ আজকে আদালত বলে দিয়েছে এটা আনকনস্টিটিউশনাল। আদালত বলে দিয়েছে এটা বেআইনি কাজ। তাহলে এবার বলুন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি গোটা ক্যাবিনেট বসে যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করেছিলেন, অতিরিক্ত শূন্যপদ, বলুন পদত্যাগ করবেন কি করবেন না? এবার তো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে ক্ষমা চেয়ে ওনার পদত্যাগ করা। আর আমি এমনি এমনি বলিনি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছিলেন যে উনি কোনোভাবেই এই মামলায় যদি রায় হয়, উনি কোনোভাবেই এই সুপার নিউমেরিক পোস্টে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবে না। সেই জন্য উকিলদের ভয় দেখানোর চেষ্টা করে। আরে বাবা, তুমি কি এই দুটো লোক পাঠিয়ে ভয় দেখাবে? কি ভয় দেখাবে? হ্যাঁ, ও যত যত বেশি ইয়ে করবে, তত বেশি শক্তি প্রয়োগ করে মামলা করবে। মানে আপনাদের মুখে কালি দিয়ে কার্যত পোস্ট করছে সব সোশ্যাল মিডিয়ায়। জানেই না, ফোর্থ রাউন্ড ফোর্থ রাউন্ড পর্যন্ত ফোর্থ সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়েছে, ফিফথ জমা হতে দিন। ফোর্থ সাপ্লিমেন্টারি চার্জশিটে আপনি থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে কালীঘাটের কাকুর কণ্ঠ শুনেছেন। ফোর্থে আপনি দেখতে পাবেন, ডিটেলস গুলো পাবেন। এবার ফিফথের জন্য অপেক্ষা করুন। ফিফথ পড়বে, চিন্তা করবেন না। ফিফথ আমি নিশ্চিত পড়বে, কারণ হচ্ছে কালীঘাটের কাকুর কণ্ঠে উঠে আসা যে নাম, সেই নাম যা দাবি করলো, দাবি করার পরে টাকা জমা পড়েছিল কি পড়েনি, অনেক কিছু আছে। খেলা শুরুই হয়নি, হবে বাকি আছে। আমি বলছি যে এই যে আইফোনের ফেস টাইম কল যেদিন দিল্লি ধরবে না, তার পরের দিনই উনি টাক করে যাবেন। ফেস টাইম কল না ধরলে টাক করে যাবেন। যা প্রমাণ আছে, মোর দেন না, আজীবন জেল খাটানো। শুধুমাত্র বেঁচে আছে আইফোনের ফেস টাইম কলে।